সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। অবশেষে সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে ওসমান শরীফ হাদি আমাদের ছেড়ে চলে গেছেন। গতকাল রাতে সিঙ্গাপুরে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমি তার আত্মার মাগফিরাত কামনা করছি। ওসমান হাদি মারা যাওয়ার পর প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস জাতির উদ্দেশ্যে ভাষণ দেন। সেখানে তিনি শনিবারে একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেন। রাষ্ট্রীয় ঘোষণার সাথে সাথে মোহাম্মদ ইউনূস জাতিকে এই কঠিন পরিস্থিতিতে শান্ত থাকার আহ্বান জানান। প্রধান উপদেষ্টা জাতিকে শান্ত থাকার আহ্বান জানালেও জাতি শান্ত থাকেনি। ছাত্র ও জনতা বিরোধ শুরু করে। তারা একে একে জড়ো হতে থাকে শাহবাগে। এক পর্যায়ে তারা শাহবাগ ব্লকেট কর্মসূচি ঘোষণা করে। তবে সময় যত গড়িয়েছে এই বিক্ষোভ শুধু শাহবাগের মধ্যেই সীমাবদ্ধ থাকেনি। সেটি ধীরে ধীরে কারওয়ান বাজার পর্যন্ত চলে আসে এবং উত্তেজিত ছাত্র জনতা প্রথম আলোর অফিসে আগুন ধরিয়ে দেয়। প্রথম আলোর অফিসে উত্তেজিত জনতা যখন আগুন ধরিয়ে দেয় তখন সেখানে অনেকেই কর্মরত ছিল। তাদের জীবন ঝুঁকিতে পড়ে যায়। তারা সোশ্যাল মিডিয়ায় স্ট্যাটাস দিয়ে সাহায্যের আবেদন করতে থাকে। উত্তেজিত জনতাকে থামাতে সেখানে আর্মি মোতায়েন করা হয়, কিন্তু এতক্ষণে যা ঘটার তা ঘটে গেছে। কিন্তু উত্তেজিত জনতা সেখানেও থাকে না। পুলিশ ও আর্মির সামনে এবার তারা জ্বালিয়ে দেয় ডেইলি স্টারের অফিস। প্রথম আলোর মতো সেখানেও অনেকেই কাজ করছিল, তারাও আগুনের মধ্যে পড়ে যায়। তারা জীবন বাঁচানোর জন্য সাহায্যের আবেদন করতে থাকে। ডেইলি স্টারের অফিস পুড়িয়ে যাওয়ার সময় সেখানে বরেণ্য সাংবাদিক নুরুল কবির ছিলেন। নুরুল কবির উত্তেজিত জনতাকে শান্ত করতে গেলে নুরুল কবিরকেও হেনস্থা করা হয়। প্রথম আলো ডেইলি স্টারের অফিস পুড়িয়ে দেওয়ার পরও উত্তেজিত জনতার ক্রোধ থামে না। তারা আরেক দফা ধানমন্ডি 32 ভাঙচুর করে। সেই সাথে অনেক আওয়ামী লীগ নেতার বাড়িতেও হামলা চালানো হয়, লুটপাট করা হয় এবং আগুন জ্বালিয়ে দেওয়া হয়। গত সপ্তাহে হাদিকে যখন গুলি করা হয় তখন থেকে এমন একটি দিন বাংলাদেশে আসবে তা আমরা সবাই কম বেশি ধারণা করেছিলাম। এর কারণও আছে। কারণ হচ্ছে হাদিকে এই হত্যা শুধু একটি হত্যা না, এটি একটি গভীর ষড়যন্ত্রের অংশ। অনেক পরিকল্পনা করে হাদিকে বাছাই করা হয়েছে এবং মেটিকুলাস ডিজাইনের অংশ হিসেবে তাকে হত্যা করা হয়েছে। হাদিকে যারা হত্যা করেছে তারা একটি বা দুটি না, অনেকগুলো উদ্দেশ্য নিয়ে তাকে হত্যা করেছে। এবং সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হচ্ছে তাদের এই পরিকল্পনা সফল হতে চলেছে। আমার ধারণা হাদিকে হত্যার পিছনে অনেকগুলো কারণ রয়েছে, তবে এর মধ্যে 5টি সবচেয়ে গুরুত্বপূর্ণ। আর প্রথমটি হচ্ছে রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি করা। হাদিকে হত্যার পিছনে অন্যতম ও প্রধান উদ্দেশ্য ছিল বাংলাদেশের বর্তমান রাজনীতিকে আরো অস্থির করে তোলা। এমনিতেই অস্থির ছিল, তবে সেই অস্থিরতাটাকে আরো বাড়িয়ে তোলা। তাই আপনি খেয়াল করলে দেখতে পাবেন হাদিকে গুলি করার পরপরই হাদিকে গুলি করেছে বিএনপি বা বিএনপির ঘাড়ে এই দায় চাপিয়ে দেবার চেষ্টা করা হয়েছে। তাই মির্জা আব্বাস যখন হাদিকে দেখতে যায় তখন তার উপরে মব তৈরির চেষ্টা করা হয়। মির্জা আব্বাস হাদিকে হত্যা করেছে এমন ন্যারেটিভ যখন খাওয়ানো যায় না তখন সেটি ভিন্ন খাতে প্রবাহের চেষ্টা করা হয়। সাদিক কায়েমের সাথে ছবি দিয়ে জামাত শিবির মেটিকুলাস প্ল্যানের অংশ হিসেবে হাদিকে হত্যা করেছে এমন একটি খবর চাউর করা হয়, যদিও পরবর্তীতে সেটিও হালে পানি পায় না। তাই সবার শেষে বাকি থাকে আওয়ামী লীগ। এখন হাদি হত্যার দায় সম্পূর্ণরূপে চাপিয়ে দেওয়া হয়েছে আওয়ামী লীগের উপরে। শেখ হাসিনার নির্দেশেই ট্রেনিং প্রাপ্ত খনিরা হাদিকে হত্যার উদ্দেশ্যে গুলি চালিয়েছে। এই 3 দলের কোন দল এটি করেছে আমরা নিশ্চিত করে বলতে পারবো না, কারণ এটি এখনো স্পষ্ট না। কিন্তু যা হবার মানে পরিকল্পনাকারীদের যা উদ্দেশ্য ছিল তা সফল হয়েছে। কারণ বাংলাদেশের রাজনীতির ফাটল আরো বড় হয়েছে। এখন কেউ কাউকে বিশ্বাস করে না, সবাই সবাইকে সন্দেহের চোখে দেখে। আগেও দেখতো, কিন্তু সেই সন্দেহ এখন আরো ঘনীভূত হয়েছে। জামাত বিএনপিকে বিশ্বাস করে না, বিএনপি জামাতকে বিশ্বাস করে না, আর আওয়ামী লীগকে কেউই বিশ্বাস করে না। এছাড়াও ছোট দলগুলো এখন বড় দলগুলোকে বিশ্বাস করে না, আর বড় দলগুলো ছোট দলকে বিশ্বাস করে না। সহজ ভাষায় বাংলাদেশের রাজনীতি আরো অস্থির হয়ে পড়েছে। সন্দেহের বীজ সবার মনের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে, আর এই সন্দেহ খুব সহজে যে দূর হবে না সেটি আমরা নিশ্চিত করে বলতে পারি। এরপরে আসা যাক 2 নম্বর কারণে, আর সেটি হচ্ছে ভূ রাজনৈতিক উত্তেজনা। হাদি হত্যা চেষ্টার পর থেকে এই কাজ ভারত করেছে এমন একটি ন্যারেটিভ ব্যাপক জনপ্রিয় করে তোলা হয়েছে। তাই বর্তমানে ভারতের সাথে বাংলাদেশের যে সম্পর্ক তার চরম অবনতি ঘটেছে।
অবস্থা এমন পর্যায়ে গেছে যে বাংলাদেশ ভারতের রাষ্ট্রদূতকে তলব করে অভিযোগ জানিয়েছে। বাংলাদেশের সরকারের পক্ষ থেকে বলা হয় ভারত যেন বাংলাদেশের কোনো খুনিকে সেখানে আশ্রয় না দেয়। যদিও হাদি হত্যাকারী তখন ইন্ডিয়া ছিল কিনা সেটি স্পষ্ট না, কারণ গোয়েন্দারা সেটি নিশ্চিত করতে পারেনি। তাই ভারত বিষয়টা মোটেও ভালোভাবে নেয় না। এর পাল্টা জবাব হিসেবে বাংলাদেশের হাই কমিশনারকে ডেকে অভিযোগ জানিয়েছে। সহজ ভাষায় বাংলাদেশ ভারত সম্পর্ক ইতিহাসের সবচেয়ে তলানিতে আছে। এখন আপনি বলতে পারেন 5 আগস্ট পর থেকে তো ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক খারাপ। হ্যাঁ, আমি মানি খারাপ, কিন্তু এতটা খারাপ ছিল না। আরও মজার বিষয় হচ্ছে সম্পর্ক উন্নয়নের পথে ছিল। মনে আছে বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান ভারত সফর করেন ও সেখানে ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সাথে কথা বলে বাংলাদেশ ভারত উত্তেজনা কমানোর বিষয়ে আলোচনা করেন। সেই অগ্রগতি ধরে রাখতে এই দুই উপদেষ্টা কাতারের দোহায় দ্বিতীয় দফায় মিটিং করে। ধারণা করা হচ্ছিল বাংলাদেশ ভারত সম্পর্কের যে বরফ সেটি গলতে শুরু করেছে, কিন্তু হাদি হত্যাকাণ্ডের মধ্য দিয়ে সেই বরফ তো গলেইনি, উল্টা জমে পাথর হয়ে গেছে। এছাড়াও বাংলাদেশের কিছু কিছু রাজনীতিবিদ ও দল এই ভারত বিরোধিতাকে পুঁজি করে তাদের রাজনীতি করছে। তারা ভারত বিরোধিতা আরো উস্কে দিচ্ছে। এর মধ্যে হাসনাত আব্দুল্লাহ অন্যতম। সে ভারতের 7 সিস্টার খেয়ে দিবে এমন ঘোষণার পর ভারত তার নিরাপত্তা নিয়ে শঙ্কিত হয়ে পড়ে। আর কারণও আছে, কারণ ভারতের জন্য 7 সিস্টার একটি স্পর্শকাতর বিষয়। তারা এ ধরনের হুমকিকে কোনোভাবেই ছোট করে দেখতে পারে না। তাই যা হবার তাই হয়েছে। এছাড়াও বাংলাদেশের কিছু উত্তেজিত ছাত্র জনতা ভারতের হাই কমিশন ঘেরাওয়ের চেষ্টা করে। যদিও পুলিশ বাড্ডাতেই তাদের আটকে দেয়, কিন্তু এ থেকে ভারত যে মেসেজ পাওয়া সেটি পেয়ে যায়। ভারত তার ভিসা সেন্টার বন্ধ করে দিয়েছে। তার মানে এটি একদমই স্পষ্ট যে কোনো একটি পক্ষ আছে, তারা কোনোভাবেই চায় না ভারত বাংলাদেশের সম্পর্ক উন্নতি হোক। এখন সেই পক্ষ কে সেটি এখনো নিশ্চিতভাবে বলা যায় না। হতে পারে সেটি বাংলাদেশের কোন শক্তি, হতে পারে সেটি পাকিস্তান, হতে পারে সেটি তুরস্ক, হতে পারে সেটি আমেরিকা, যে কেউ হতে পারে। নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না, কিন্তু এটি নিশ্চিত যে এই ঘটনাকে পুঁজি করে বাংলাদেশ ভারত নিয়ে একটি ভূ রাজনৈতিক উত্তেজনা সফলভাবে সৃষ্টি করা গেছে। এরপর আসা যাক 3 নম্বর প্রধান কারণে, আর সেটি হচ্ছে তারেক রহমান। তারেক রহমান কেন দেশে আসছেন না, এই ইস্যুটিকে সামনে নিয়ে এসে বিএনপিকে বেশ বেকায়দায় ফেলেছে তার বিরোধীরা। বিএনপির আরও অস্বস্তি তখন বেড়ে যায় যখন খালেদা জিয়া অসুস্থ হওয়ার পরেও তারেক রহমান দেশে আসেন না। এটি ছিল বিএনপির জন্য একটি বড় ধাক্কা। যদিও বিএনপি থেকে বারবার তার নিরাপত্তার বিষয়টি সামনে নিয়ে এসেছে, কিন্তু বিরোধীরা ছাড় দেয়নি। তারা এটি নিয়ে মজা করেছে, ট্রোল করেছে এবং বিভিন্ন ন্যারেটিভ দাঁড় করানোর চেষ্টা করেছে। তবে সর্বশেষ খবর হচ্ছে তারেক রহমান দেশে আসছেন। ইতিমধ্যেই তিনি বাংলাদেশ সরকারের কাছে ট্রাভেল পাসের আবেদন করেছেন। কিন্তু তারেক রহমান দেশে আসুক এটি অনেকেই চায় না। এর কারণও আছে, কারণ তারেক রহমান দেশে আসার সাথে সাথে অন্য রাজনৈতিক দলগুলো খড়কুটোর মতো উড়ে যাবে। আর যেহেতু মাঠে আওয়ামী লীগ নেই, তাই কারো পক্ষে আর বিএনপিকে মোকাবেলা করা সম্ভবই হবে না। তাই তারা যে কোনোভাবেই হোক তারেক রহমানের আগমন ঠেকাতে চায়। যদি তারা ঠেকাতে নাও পারে, তারা এমন পরিস্থিতি সৃষ্টি করতে চায় যাতে তারেক রহমানের চলাফেরা অত্যন্ত সীমিত হয়ে যায়, জনগণের সাথে তার যে ইন্টারাকশন সেটা অনেক কম হয়। তাহলে তারা এটি নিয়ে রাজনীতি করতে পারবে। এরপরে আসা যাক 4 নম্বর প্রধান কারণে, আর সেটি হচ্ছে ভিন্ন মতকে দমন করা। যত সময় যাচ্ছে তত একটি জিনিস স্পষ্ট হয়েছে, সেটি হচ্ছে বর্তমান বাংলাদেশে এমন একটি পক্ষ আছে যারা ভিন্ন মত পছন্দ করছে না, তারা ভিন্ন মতকে দমন করতে চায়। তাই আপনি খেয়াল করলে দেখতে পাবেন হাদি হত্যা চেষ্টার পর আনিস আলমগীরকে সন্ত্রাস বিরোধী আইনে গ্রেপ্তার করা হয়েছে। আনিস আলমগীর সরকারের সমালোচনার পাশাপাশি ভিন্ন মত পোষণ করতেন। তিনি অন্য একটি দর্শন দিয়ে বাংলাদেশের রাজনীতি দেখার চেষ্টা করতেন, কিন্তু তার এই ভিন্ন মত ও দৃষ্টিভঙ্গি কিছু কিছু মানুষের পছন্দ হচ্ছিল না। তাই তাকে চুপ করিয়ে দেওয়ার জন্য হাদি হত্যাকে পুঁজি করা হয়েছে। শুধু তাই না, আনিস আলমগীরকে দিয়ে এই বার্তা দেওয়া হয়েছে যে আমাদের সাথে একমত না হলে তোমাদেরও আনিস আলমগীরের মতোই পরিণতি হবে। সেই সাথে গতকাল রাতে প্রথম আলো ও ডেইলি স্টারে আগুন দেওয়া তো রীতিমতো ভীতিকর। এর মাধ্যমে বাংলাদেশের পুরো মিডিয়াকেই সতর্ক করে দেওয়া হয়েছে।
পুরো মিডিয়াকেই হুমকি দেওয়া হয়েছে, তাদেরকে এই মেসেজ দেওয়া হয়েছে যে আমাদের মতের বিরুদ্ধে গেলে তোমাদেরও একই পরিণতি হবে। আর এটি করা হয়েছে এই হাদি হত্যাকে পুঁজি করে। তো যাই হোক, এবার আসা যাক 5 নম্বর প্রধান কারণে, আর সেটি হচ্ছে আওয়ামী লীগ দমন। বর্তমানে আওয়ামী লীগ হচ্ছে গরিবের ভাবি, তাই বাংলাদেশের যা কিছু হোক না কেন সব দায় চাপিয়ে দেওয়া হয় আওয়ামী লীগের উপরে। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, আওয়ামী লীগ তো 5 আগস্টেই পরাজিত হয়েছে, তাহলে এতদিন পরে এসে আবার আওয়ামী লীগকে কেন দমন করতে হচ্ছে? এর কারণ হচ্ছে সরকারের ব্যর্থতা। সরকার যতই ব্যর্থ হচ্ছে ততই বাংলাদেশের রাজনীতিতে প্রাসঙ্গিক হচ্ছে আওয়ামী লীগ। আওয়ামী লীগের জনপ্রিয়তা দিন দিন বাড়ছে, আর এটি অনেকের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। কারণ আওয়ামী লীগ যদি মাথাচাড়া দিয়ে ওঠে তাহলে তাদের শুধু রাজনৈতিক ক্যারিয়ারই না, রাজনৈতিক দলই না, তাদের জীবনও হুমকিতে পড়বে। তাই তারা যে কোনোভাবেই হোক আওয়ামী লীগ দমন করতে চায়, আর এর জন্য তারা বেছে নিয়েছে হাদি হত্যাকে। তাই আপনি খেয়াল করলে দেখতে পাবেন, হাদি হত্যা চেষ্টার পর থেকে আরেক দফা সরকার আওয়ামী লীগের উপর স্টিম রোলার চালাচ্ছে। স্বরাষ্ট্র উপদেষ্টা তো ঘোষণা দিয়ে বলেছে আওয়ামী লীগ হলেই চলবে, অপরাধ করেছে কি করেনি তা দেখার দরকার নেই, আওয়ামী লীগ হলেই গ্রেপ্তার করা যাবে। আর সেই লাইসেন্স পেয়ে পুলিশ অনেক বেশি গ্রেপ্তার করেছে এমন সংখ্যা তুলে ধরার জন্য নারী, পুরুষ, শিশু কাউকেই বাদ দিচ্ছে না। আওয়ামী লীগ যাকেই পারছে তাকেই গ্রেপ্তার করছে। এছাড়াও সারা দেশে আওয়ামী লীগের বিভিন্ন অফিস ও নেতাদের বাড়িতে হামলা হয়েছে, লুটপাট করা হয়েছে, আগুন দেওয়া হয়েছে। আর 32 নম্বর যে কতবার হামলা হয়েছে সেটা তো নাই বলি। এর বাইরে যারা আওয়ামী লীগের রাজনীতিতে প্রাসঙ্গিক করার কথা বলেছে তাদেরকেও টার্গেট করা হচ্ছে। তাদেরকে সফট আওয়ামী লীগ, কালচারাল ফ্যাসিস্ট তকমা দিয়ে তাদের মুখ বন্ধ রাখার চেষ্টা করা হচ্ছে। সহজ ভাষায়, একটি অংশ কোনোভাবেই বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগকে চায় না, তাই তারা এই হাদি হত্যাকে পুঁজি করেছে। হাদিকে যারা হত্যা করেছে তারা এই জায়গাতেও সফল। এখন প্রশ্ন হচ্ছে, হাদিকে টার্গেট করে এসব করার পেছনে উদ্দেশ্য কি? কেন এটি করা হচ্ছে? এর উত্তর একটি, আর সেটি হচ্ছে ফেব্রুয়ারির নির্বাচন। এই সরকার বা এই সরকারের বাইরে বিদেশি শক্তি, আওয়ামী লীগ, ফ্যাসিস্ট যাই বলুন না কেন, একটি পক্ষ আছে যারা কোনোভাবেই ফেব্রুয়ারির নির্বাচন হতে দিতে চায় না। তাই এই সব কিছু করা হচ্ছে একটি উদ্দেশ্য নিয়ে, সেটি হচ্ছে ফেব্রুয়ারির নির্বাচনকে পিছিয়ে দেওয়া বা বাতিল করা। এখন আপনি একবার চিন্তা করে দেখুন, তফসিল ঘোষণার পর থেকে এখন পর্যন্ত একবারের জন্য আপনার মনে হয়েছে বাংলাদেশের নির্বাচন হচ্ছে? আমার তো মনে হয় না। আর এটি চাচ্ছিল হাদি হত্যাকারীরা। হাদি হত্যাকারীরা আগামী নির্বাচনকে যে কোনোভাবেই হোক পিছিয়ে দিতে চায়। এখন প্রশ্ন হচ্ছে, কারা চায়? এর উত্তর সত্যি কথা বলতে এই মুহূর্তে দেওয়া সম্ভব না। সেটি যে কেউ হতে পারে, সেটি বিদেশি শক্তি হতে পারে, সেটি ভারত হতে পারে, সেটা আওয়ামী লীগ হতে পারে, অথবা দেশের ভেতরের কোনো শক্তি হতে পারে, অথবা খোদ সরকার হতে পারে, যে কেউ হতে পারে। তবে যেই হোক না কেন, এটি এখন স্পষ্ট, তারা নির্বাচন চায় না। তো যাই হোক, এ ছিল এই ব্যাপারে আমার বিশ্লেষণ। আমার মতামতের সাথে আপনার মতামত নাও মিলতে পারে, ইটস ওকে। তো এই ব্যাপারে আপনার কি মত আমাকে নিচে কমেন্টস করে জানাতে পারেন। আর হ্যাঁ, ভিডিওটি কেমন লাগলো তো অবশ্যই জানাবেন। আর প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার একটি সাবস্ক্রাইব আমাকে অনেক বেশি উৎসাহিত করে নতুন নতুন কন্টেন্টের কোয়ালিটি ভিডিও তৈরি করার। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। নেতাদের মতো ধোঁকাবাজি বন্ধ করো, আর লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করো।